আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। বেশ 4-5 দিনের একটি বিরতির পর আবারও আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খোঁজ খবর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকের অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের একজন সিনিয়র পলিটিশিয়ান, জামাত ইসলামী নেতা জনাব মেজর আখতারুজ্জামান রাঞ্জন। আখতার ভাই, স্বাগত এবং সালাম জানাচ্ছি। আমাদের দেশে নতুন সরকার রান করেছে, বহু প্রতীক্ষিত সরকার একটা নির্বাচিত সরকার খুব প্রয়োজন ছিল দেশে। সেই নির্বাচিত সরকার রান করতে গিয়ে শুরুতে আমরা যা দেখলাম, একটা সংবিধান সংস্কারের আলাপ গত 1 বছর ছিল। আপনি অনেক সময় তীক্ষ্ণ চোখে সেটার সমালোচনা করেছেন, আবার আমাদের সংবিধান সংস্কারের বাইরে আমাদের রাষ্ট্র সংস্কারের একটা প্রয়োজনীয়তার কথা সবাই স্বীকার করে। আমরা স্বীকার করি, আপনি স্বীকার করেন। কিন্তু ডক্টর ইউনূস এবং আলী রিয়াজরা যে ধরনের সংস্কার শুরু করেছিলেন, যে ধরনের সংস্কারকে একটা ফানি জায়গায় নিয়ে গিয়েছিলেন, সবাই বলতো, অনেক জায়গা থেকে তীব্র সমালোচনা ছিল যে তাদের একটা কালক্ষেপণের একটা চেষ্টা, মূলত এর মধ্যে তারা অন্যান্য এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যেমন আমেরিকার চুক্তি গুলো আপনারা দেখছেন, তারা আমেরিকার প্রেসিডেন্ট আজকে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়ে সেখানে তিনি অস্ত্র বিক্রির আলাপ দিচ্ছেন। এই প্রেক্ষাপটে এই সংস্কার এখন কোন পথে আছে? আর আমি একজন রেফারেন্স দিয়ে বলি, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি একটা বক্তব্যে বলেছেন, এই আজকের কালের কণ্ঠ পত্রিকায় আছে, যে যদি বিএনপির কাছে মনে হয়েছিল যে বিএনপি যদি গণভোটে রাজি না হতো তাহলে এই সরকার গণভোটটা দিত না, জাতীয় নির্বাচনই দিত না। এটা বিএনপির কাছে প্রতীয়মান হয়েছে। আর সেই ক্ষেত্রে সংসদের অবস্থা আপনি জানেন, যে সংবিধান সংস্কার বা গণপরিষদ সদস্য হিসেবে যেটা শপথ নেওয়ার কথা বিএনপি দিক থেকে বলা হয়, সেটা তারা নিচ্ছে না। সার্বিক দিক মিলিয়ে গণভোট পরবর্তী আয়োজন কি পণ্ড হচ্ছে কিনা, ইউনূস ডক্টর ইউনূস আলী রিয়াজদের সংস্কারের কি হবে, আমি একটু আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই, মেজর আখতারুজ্জামান। ধন্যবাদ পূর্ণিয়া, ধন্যবাদ এই নির্বাচনোত্তর আরেকটি আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। যদিও নির্বাচনের দিন রাত্রে আমরা কথা বলেছিলাম, সেদিনও আমি প্রত্যাশা করেছিলাম যে জামাত ইসলাম 160 থেকে 70টি আসন পাবে। আমার সেই প্রত্যাশা ভুল প্রমাণিত হয়েছে। তার জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই। আমরা তো প্রত্যাশা করতেই পারি, আমরা তো অনেক কিছু প্রত্যাশা করতে পারি। আমরা তো প্রত্যাশা করেছিলাম যে গণভোট হবে, গণভোটে যারা জয়ী হবে বা না হবে, এবং না জয়ী হলে বাংলাদেশের এই স্বাধীনতার এই সংবিধান সংস্কার হবে না, সংবিধান বাতিল করার সুযোগ সৃষ্টি হবে না। এটাও তো আমাদের প্রত্যাশা ছিল। এটাও তো আমাদের প্রত্যাশা ছিল যে গণভোট জয়ী হইলে এই দেশের একটি সাংবিধানিক সংস্কার হবে। একটা জিনিস পূর্ণিয়া, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বলি, এই বর্তমান নির্বাচনটা তো কোনো সাংবিধানিক নির্বাচন হয় নাই। এটা তো বর্তমান বাংলাদেশ সংবিধান অধীনে কোনো নির্বাচন হয় নাই। এটাই তো ছিল ডক্টর ইউনূস, আলী রিয়াজ বা খলিলদের ষড়যন্ত্রের ফসল। এই নির্বাচনটা তো আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য, আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য আলী রিয়াজ, খলিল এবং ডক্টর ইউনূসের সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফসল। এখানে তারা ষড়যন্ত্র করে এই নির্বাচনটা করে, সংবিধানের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ সংবিধান মোতাবেক, বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান আছে, সেই সংবিধান মোতাবেক এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবিধানিক প্রধানমন্ত্রী। এতে আপনি যত কিছু আমার বিরুদ্ধে অসুস্থ বলতে পারেন। এখনো বাংলাদেশের যে সংসদ বিদ্যমান, সেটি হলো আওয়ামী লীগের সংসদ, যেটা 2024 সালে নির্বাচিত হয়েছিল। সংবিধান যদি আপনি মানেন। কিন্তু বর্তমান যে নির্বাচনটা হয়েছে, সে নির্বাচন হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমতের ভিত্তিতে 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে যে বিপ্লবটা হয়েছে, সে বিপ্লব উত্তর জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে। জনগণ সকল শক্তির উপরে, জনগণ বাংলাদেশের মালিক, সে মালিক পক্ষের ইচ্ছার ঐক্য অনুযায়ী 5ই আগস্টের জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনটা হয়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার করতে হয়েছিল, এবং অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনটা দিতে বাধ্য হয়েছে। এতে কোনো দ্বিমত নাই। এবং এই নির্বাচন আদায় করার পিছনে সকল কৃতিত্ব যদি দিতে হয়, বিএনপিকে। বিএনপি সেই দাবি করে সরকারকে বাধ্য করেছে। প্রথম কথা ছিল ডিসেম্বরের আগে নির্বাচন হবে, সেটা পরবর্তীতে আফস রফা করে লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস এটাকে 2 মাস পিছিয়ে এটা ফেব্রুয়ারি 12 তারিখে নিয়ে গেছে। কিন্তু তার আগে পানি অনেক বেশি ঘোলা হয়ে গেছে। সেখানে বৃষ্টিতে ছাতার নিচে দাঁড়িয়ে এই দেশের তাবৎ রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের পায়ের নিচে দাঁড়িয়ে
দস্তখত করেছে তারা রাষ্ট্র পরিচালনা করবে ঐক্যমতের ভিত্তিতে। এখানে কনসেনসাস তৈরি করা হয়েছিল, এখানে একটা জাতীয় ঐক্য তৈরি করা হয়েছিল, যে ঐক্যের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর ইউনূস, এবং সকল রাজনৈতিক দলগুলো তার সেই কাঙ্ক্ষিত ঐক্যমতে দস্তখত করেছিল। আলী রিয়াজ যেভাবে ডিক্টেট করেছে, যেইভাবে আমি তোমার অনেকবার প্রতিবাদ করেছি আলী রিয়াজকে নিয়ে, আলী রিয়াজ বক্তব্যের প্রতিবাদ করেছি, সে আলী রিয়াজ যেইভাবে ড্রাফট করেছে, যেভাবে ডিক্টেট করেছে, সেই অনুযায়ী এই দেশের রাজনীতিবিদরা ঐক্যমত কমিশনের ঐক্যমত দস্তখত করতে বাধ্য হয়েছে। সেখানে একমাত্র এনসিপি দস্তখত করেন, এনসিপি বলছে আমরা গণভোটের পরে এটা দস্তখত করব। আজকে এনসিপি কে আপনি ক্রিটিসাইজ করছেন, কিন্তু এনসিপি তো তার কথা রেখেছে। তারা ছোট হতে পারে, বাট তারা তাদের কথা রেখেছে। কিন্তু বাকি বড় রাজনৈতিক দলগুলো, আজকে যে রাজনৈতিক দল ক্ষমতায় গেল, সে কি করলো? যে ঐক্যমত কমিশন তুমি দস্তখত করলা, তোমার কথা মতো গণভোট একসঙ্গে হলো। এই নির্বাচনটা তো হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে নয়। বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী এই নির্বাচন হয় নাই। বর্তমান সংবিধান নির্বাচন হতে হলে আমাদেরকে 2029 সন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2029 সনের পরবর্তী সংবিধান হবে, কারণ এই সংবিধান ভাঙ্গার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আমার সংবিধান বলে সংবিধান ভাঙতে হলে প্রধানমন্ত্রীর লিখিত দস্তখত, লিখিত কাগজ থাকতে হবে। রাষ্ট্রপতি কি শেখ হাসিনা লিখিত কাগজ দেখাতে পারবে? রাষ্ট্রপতি নিজেও বলেছে তার কাছে সে ধরনের কোনো কাগজ নাই। তারপরে আপনি ডক্টর নসির দিয়া সুপ্রিম কোর্টের জাজকে দিয়ে একটা রায় দিয়েছে, আসিফ নজরুল চিট করেছে, জাতিকে ধোঁকা দিয়েছে, ধাপ্পাবাজি দিয়েছে। সেখানেও জজরা সেদিন কন্টেনমেন্টে আশ্রয় নিয়েছিল, অথচ তাদের নামে একটা কনসেনসাস জাজমেন্ট দিয়ে তাকে ডক্টর নসির দিয়ে অন্তর্বর্তী সরকারে বৈধ করা হয়েছিল। এই অপরাধগুলো যারা করেছে তারা এমনি ছাড় পেয়ে যাবে? আজকে গণভোটকে নিয়ে তুমি পরবর্তী পণ্ড হবে কেন? অলরেডি রাষ্ট্রটাকে একটা খেলো বানিয়ে ফেলা হয়েছে। এই রাষ্ট্রের এই তন্ত্রমতিকালী সরকার প্রধান যে অপরাধ করে গেছে, ডক্টর ইউনূস জাতি সংবিধান ধাপ্পাবাজি করেছে, ধোঁকাবাজি করেছে। ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা, তার উপদেষ্টারা, আলী রিয়াজ, ডক্টর খলিল এবং আরো অনেকে, একজন তো পলায় গেছে দেশ থেকে, আপনারা জানেন, সবাই বলা বলি করতেছেন। এই লোকগুলা জাতিকে ধাপ্পাবাজি করেছে। একজন উপদেষ্টা বিমান চেয়ারম্যান হয়েছে, মন্ত্রী হইয়া সরকারি কর্মকর্তা হয়েছে। এই ধরনের দৃশ্য তারা দেখিয়েছে। আসিফ নজরুল হাজার হাজার মানুষকে জামিন দেয় নাই, লক্ষ লক্ষ মানুষকে বিনা বিচারে গত ১.৫ বছর জেলে আটকে রেখেছে। সেখানে মানবতা লঙ্ঘিত হয় নাই? সেখানে আমার সংবিধান লঙ্ঘিত হয় নাই? সেখানে যেখানে সংবিধানে স্পষ্ট লেখা আছে বিনা বিচারে, সেখানে বিচারক ধমকাইয়া বিচারকদের উপর চাপ সৃষ্টি করে আসিফ নজরুল হাজার হাজার মানুষের জামিন অস্বীকার করেছে, জামিন দেয় নাই। সে বিচারকদেরকে দায়ী করছে জামিন দিলে। তাহলে এই যে অনিয়মগুলা করেছেন, করে আজকে বলতেছেন এই সরকার সংবিধান মতো হয়েছে, সংবিধানে কোথাও লেখা নাই যে আমরা ওই ঐক্যমত কমিশনের বা ওই দস্তখত করব। এই ভাওতাবাজি কেন আজকে? আজকে কেন ভাওতাবাজি আপনি করছেন? আপনি কোন সংবিধান মোতাবেক 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে? কোন সংবিধান মোতাবেক আপনি জাতীয় সরকার আজকে গঠন করেছেন? কথা ছিল জাতীয় সরকার হবে। আপনি কোন ধারা, সংবিধানে কোন ধারা বলে আপনি বর্তমান সরকার গঠন করলেন? এই যে কাজগুলো করছেন, শুনেন, শক্তির কাছে সবাই নত হয়। ইতিহাস বড় নির্মম। যখন যার শক্তি থাকে তখন সবাই ধরাকে সরা জ্ঞান করে। চিন্তা করে দেখেন তো, 2024 সনের ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহস বাংলাদেশে কোন লোকের ছিল? কোন ব্যাটার ছিল? কারো হ্যাডম ছিল? 2024 সনে সমস্ত বিদেশিরা, ভারত বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, শেখ হাসিনাকে কি স্বাগতম সুভাষিস জানায় নাই? তার নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই? ইউরোপিয়ানরা কি তার নির্বাচন স্বীকৃতি দেয় নাই? সেখানেও কি মন্ত্রী পরিষদ গঠনের সময় এই দেশের সকল সাঙ্গপাঙ্গরা ওখানে কি যান নাই? তাহলে কি হয়েছে? 24শে ডিসেম্বরে, 24শে ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ছিল দোর্দণ্ড প্রধানমন্ত্রী। তার সামনে দাঁড়ানো দূরের কথা, কোন রাজনৈতিক দলের একটি জনসভা রাস্তায় পজিশন করার মতো ক্ষমতা ছিল না। এটা জেলা পর্যায়ে ছিল না, উপজেলা পর্যায়ে ছিল না। ভুলে যাবেন না দিনগুলো। যদি ভুলে যান তাহলে একইভাবে ভুল করতে হবে। আজকের ক্ষমতায় চূড়ান্ত ক্ষমতা নয়, কিন্তু আজকের ভুল আগামী দিনের জন্য আপনার জন্য মহা ক্ষতি বয়ে আনবে। আজকে যে ভুল করবেন সেই ভুলটি আপনার জন্য আগামীতে মহাশত্রু, আপনি বিষ হয়ে দাঁড়াবে।
আপনার চরম ক্ষতির কারণ হয়ে যাবে। কিন্তু আজকে যে ক্ষমতা দেখাচ্ছেন, এই ক্ষমতায় শেষ ক্ষমতা নয়, ক্ষমতা রাতের পরে পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আপনার ভুলের খেসারত আপনাকে দিতে হবে। কাজে আজকে ডক্টর ইউনূস, আলী রিয়াজ, এরা আজকে ইতিহাসে কালপ্রিট, এরা ভিলেন, এরা বাংলাদেশের শত্রু হিসেবে পরিগণিত হবে। আগামী দিন ইতিহাসে লেখা হবে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি যারা করে গেছে ডক্টর ইউনূস। সে বাংলাদেশের মানুষকে প্রবঞ্চিত করেছে, বাংলাদেশের মানুষকে ধোঁকাবাজিতে ফেলেছে। সে অনেক বড় বড় কথা বলেছে, তার কোনো বাস্তবায়ন করে নাই। তারা এমন অনেক কাজ করে গেছে যে কাজগুলো বাংলাদেশের প্রয়োজন ছিল না। ডক্টর ইউনূস তার অর্থনৈতিক দুর্নীতি বন্ধ করে গেছে, তার গ্রামীণ ফোনকে অনেক রকম সুযোগ সুবিধা দিয়ে গেছে। আজকে তাদের সঙ্গে লিঙ্ক রাখার জন্য ডক্টর খলিলের মতো একটা লোককে রেখে দিতে হয়েছে। এটা একটা সরকারের জন্য ন্যাক্কারজনক, ধিক্কারজনক। 2022 সন থেকে এই দেশের ষড়যন্ত্রের রাজনীতি যে খলিল সাহেব করেছে, আমেরিকার যে চেঞ্জ রিজিমের যে টাকা ডিস্ট্রিবিউট করেছে, যার মাধ্যমে এইগুলা হয়েছে, তাকে আজকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হবে। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা তার জন্য নিন্দা জানাতে পারি, আমরা দুঃখ প্রকাশ করতে পারি। এটা করা উচিত হয় নাই। এটা দিয়ে প্রমাণ করলেন যে তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমি বাংলাদেশে আসা আমার উপর নির্ভর করে না। তার মানে প্রমাণ করলেন যে ওনার রাষ্ট্র সরকার চালানো ওনার উপর নির্ভর করে না। ওনার আশা যখন নির্ভর করে না, তার মানে আজকে সরকার পরিচালনা করাও, রাষ্ট্র চালানো জননেতা তারেক রহমান সাহেবের ইচ্ছার উপর নির্ভর করে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদে একটা লিঙ্ক রাখার চেষ্টা করেছেন। পতিত সরকার বা এই যে বিদায়ী সরকারের সঙ্গে একটা লিঙ্ক রাখার জন্য অনেকেই বলছেন ডক্টর ইউনূসের লিঙ্ক থেকে গেল, যাতে ডক্টর ইউনূসের বিপক্ষে কোন রকম ব্যবস্থা না নেওয়া যায়, আসিফ নজরুলদের বিরুদ্ধে নেওয়া যায়, এনজিও সরকারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায়, এই জন্য লিঙ্ক হিসাবে এ থাকলো। অর্থাৎ সরকারের সকল সিদ্ধান্ত সে জেনে যাবে। এবং এমন একটি দপ্তর তাকে দেওয়া হলো যে দপ্তরের কাছে কোনো রাষ্ট্রের কোনো কিছু গোপন রাখা যাবে না। রাষ্ট্রের বই বিশ্বের সঙ্গে সংযোগ করার যে মাধ্যম পররাষ্ট্রমন্ত্রী, সেই পদটা দেওয়া হয়েছিল। এই কাজটা ঠিক হয় নাই, কাজটা জনগণ ভালোভাবে নেয় নাই। এটা আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে আমি কথাটা বলার জন্য, কিন্তু জনগণের পালস হলো জনগণ এটা ভালোভাবে নেয় নাই। কেন আপনাকে অতীত সরকারের সঙ্গে কানেকশন রাখতে হবে? কেন ওই সরকারের লোকদের দিতে হবে? তাহলে সচিবরা কি দোষ করছে? তাদেরকে কেন বাদ দিচ্ছেন? প্রধানমন্ত্রী সচিবদের কেন বাদ দিচ্ছেন? কেন স্বরাষ্ট্র বিভিন্ন মন্ত্রণালয় সচিবদেরকে বাদ দিচ্ছেন? কেন সাংবাদিকদের চাকরি আজকে খাচ্ছেন? কেন তাদেরকে বাদ দিচ্ছেন? তাহলে আপনি তো এই ত্রিমুখী। পরে প্রমাণ বক্তব্য যেটা আছে, এই সংস্কার সঙ্গে আমি এই সংস্কার আমি কখনোই করব না। আমি সংস্কারের সঙ্গে এক মুহূর্তে আগে ব্যক্তিগত, কিন্তু আমার দল সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের নামে তারা দস্তখত করেছে, তারা জাতির সামনে ওয়াদা করেছে যে তারা এই কমিশনের যে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়িত করবে। এটা আজকে আমার দায়িত্ব। এই ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আমাকে আন্দোলন করতে হবে, প্রয়োজনে আমার হবে। কারণ এটা জাতীয় ঐক্যমত হয়েছিল, জনগণের প্রত্যাশা ছিল, এবং জনগণ হ্যাঁ ভোট দিয়ে এবার ঐক্যমত কমিশনকে লিগালাইজ করেছে, তাদের প্রত্যাশাকে আমার সামনে তুলে ধরেছে। জনগণ হ্যাঁ ভোট জয়ী হয়েছে। 4,80,00,000 মানুষের সিদ্ধান্তকে আপনি অবজ্ঞা করবেন, আর অবজ্ঞা করে আপনার সরকারি ক্ষমতায় চালিয়ে যাবেন, এত বড় হ্যাডম আপনি দেখাবেন? দেখাতে পারেন। সময় বলে দিবে কার হ্যাডম কতটুকু আছে। আমরা সময়ের জন্য অপেক্ষা করবো। আমরা সরকারকে বাধা দিব না, এই সরকারের জন্য কোনো প্রতিকূল অবস্থা তৈরি করব না, কিন্তু আমরা জনগণের কাছে গিয়ে বলবো এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করে নাই, এই জনগণ সঙ্গে প্রতারণা করেছে। জনগণকে হ্যাঁ ভোট দিতে বলে, সংস্কার করবে বলে জনগণকে ধোঁকা দিয়ে তারা ভোট নিয়ে তারা আজকে সরকার গঠন করে জনগণের প্রত্যাশাকে অস্বীকার করছে। এই কথাগুলো আমরা জনগণের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে বলবো, আমরা প্রতিবাদ করব। আমরা সরকারকে কোনো কাজে বাধা দিব না। এই সরকার চালাক, 5 বছর থাকবো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরকারকে আমরা আগামী নির্বাচনের মুখে নিয়ে দাঁড় করাবো যে এই সরকার প্রতারক সরকার, এই সরকার কথা দিয়ে কথা রাখে নাই, এই সরকার জনগণের ভোট নিয়ে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এরকম একটা অবস্থা আগামী 5 বছরে নিয়ে আমরা তাকে দাঁড় করাবো, জনগণ পরবর্তী সিদ্ধান্ত যেন সঠিকভাবে দেয়।
তবে কিন্তু যেই সংস্কার নিজেই একটা ফাঁকা বেলুন, যে নিজেই একটা মানে মিথ্যা একটা মঞ্চের উপর দাঁড়িয়ে আছে, এই সংস্কার এভাবে করে কথা দিয়েছিলাম, এই সংস্কার করলে আমার লাভ কি, আমাদের আমাদের ভবিষ্যৎ কি, কতটুকু লাভ? বাবারে, আমি তো একটা মেয়েকে কথা দিয়েছি যে তুমি যদি আমার সঙ্গে চলে আসো আমি তোমাকে বিয়ে করব। চলে আসার পরে যখন আপনি তাকে বিয়ে করেন না, তাহলে কি আপনি প্রবঞ্চক নন? আমি তো সংস্কার নিয়ে প্রশ্ন করছি না, সংস্কারের সঙ্গে আমি তো বলছি একমত নই, কিন্তু উনারা কেন দস্তখত করলেন? জামাত ইসলাম তো বলতেছেন আমি সংস্কার মানি না, দস্তখত করেছেন, ভুল হোক ভ্রান্তি হোক ভালো হোক না হোক, তারা সরকারের সঙ্গে সহমত পোষণ করে সংস্কার করেছে। কিন্তু বড় একটি রাজনৈতিক দল যারা আজকে সংস্কার করবে না, সংস্কারের সে কথা সে শপথ নিচ্ছে না, তারা সেদিন কেন ছাতি মাথায় দিয়ে দুজনে মিলে দস্তখত করলো? তারা তো ছাতি মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে সেই চিত্রকে আমরা ভুলে গেছি। যে মেজর হাফিজ যেটা বললেন, মেজর হাফিজ যেটা বললেন যে বিয়েটাও তো প্রতারণার অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল, না না গেলে ওখানে না গেলে তো মুশকিল। তাহলে তুমি প্রতারক, তুমি প্রতারণা করেছো, আমরা তোমাকে প্রতারক বললে তুমি মেজর হাফিজ তো স্বীকার করে নিলেন উনি প্রতারণা করেছেন, উনি জাতিকে ব্লাফ দিয়েছেন, ধোঁকা দিয়েছেন, উনি তো পরিষ্কার করে দিয়েছেন এই সরকারে তো উনি আর থাকার অধিকার উনি রাখেন না। মেজর হাফিজ এই বক্তব্য বলার পরে আমি মনে করি উনি এই সরকারে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, কারণ উনি স্বীকার করেছেন উনি জনগণের সামনে প্রতারণা করে এই ভোট জনগণের কাছে চেয়েছেন। জনগণকে প্রতারণা করার জন্য মেজর হাফিজ ভোট দিতে জনগণকে বলেছে, ফলে জনগণের সামনে যিনি প্রতারণা করেছেন তাকে তো এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। আমি তো মনে করি এই সরকারে থাকার যোগ্যতা মেজর হাফিজ হারিয়ে ফেলে। উনি আমার সিনিয়র অফিসার, এত বড় কথা বলতে চাই না, কিন্তু মেজর হাফিজ যে কথাটা বলেছেন এই কথাটা কোন অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। উনি দলের সরকারে বললেন। আমি শেষ আপনার কাছে জানতে চাই যে গত সরকারের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অপশাসন, আপনি নিজেও বলছেন যে বিনা বিচারে মানুষকে জেলে আটকে রাখা, এই অভিযোগগুলো আছে। এখন এই মুহূর্তে এসে আপনার কাছে যদি ওপিনিয়ন জানতে চাই যে যারা বিনা বিচারে আছে, তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জানি না, যারা বিনা বিচারে আছে তাদের নিয়ে দ্রুত এই সরকারের কি সিদ্ধান্ত হওয়া উচিত? 1 নাম্বার। 2 নাম্বার হলো আওয়ামী লীগ নিয়ে এই সরকারের সিদ্ধান্ত কি হওয়া উচিত, কি হওয়া উচিত আমি আপনার কাছ থেকে জানতে চাই। এই সরকারের সিদ্ধান্ত উচিত সেটা তো বলার অপেক্ষা রাখেন, তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তারা তো আওয়ামী লীগকে পুনর্বাসন করার নিয়ে নিয়েছে এবং আওয়ামী লীগও এই সরকারকে মেনে নিয়েছে, কাজে এখানে তাদের একটা ম্যানেজ হয়ে গেছে, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে বিনা বিচারে যেন আর কোনো মানুষ জেলখানায় আটক না থাকে, যত বড় অপরাধী হোক তার বিচার করেন, তার বিচার করেন, কিন্তু তার বিচারের অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না। তাকে বিনা বিচারে আপনি একদিন দূরে কথা 1 ঘন্টা আটক রাখতে পারেন না। এই সংসদ, এই সংবিধান যখন বলবৎ হয়ে গেছে, এখন যখন বলছেন আপনার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, এখন যখন আপনারা বলছেন সংবিধান সরকার গঠন করেছেন, তাহলে এই সংবিধান স্পষ্ট বলে দিয়েছে কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে না। আজ থেকে একজনও যেন 1 ঘন্টার জন্য যেন কেউ বিনা বিচারে আটক না থাকে, সেটা দেখা উচিত। বিচার করেন, আমি তো বলছি বিচার করতে হবে। যে কোনো লোক অপরাধ করলে সে যে অপরাধী করুক, ছোট করুক বড় করুক, তাকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় আনা মানে এই নয় তাকে বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখবেন জেলখানায়। এটা অমানবিক, এটা মানবতা বিরোধী। এটা আমি আমার নিজের সরকার করলেও আমি মেনে নেব না, তার প্রতিবাদ করব। বিনা বিচারে কাউকে জেলে আটকানো যায় না। আর জামাতের রাজনীতি পরিষ্কার, ন্যায় ও ইনসাফ ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। ন্যায় ইনসাফ নিশ্চিত করে কোনো বিনা বিচারে কাউকে আটক করার বিধান সেখানে নাই। সেখানে মিজান ঠিক থাকবে, বিচার সূক্ষ্ম হবে, স্পষ্ট হবে, কিন্তু বিনা বিচারে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা জামাত ইসলামের রাজনীতি। জামাত বিশ্বাস করে ফ্যাসিস্ট আমলে যত অপরাধ করা হয়েছে সকল অপরাধের পাই পাই বিচার করতে হবে, এটা আমাদের দাবি, জামাত ইসলামের দাবি। কিন্তু আবার আমি বলবো বিনা বিচারে কাউকে আটকানো যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমার মতো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন না, ঠিক আছে, কিন্তু আপনি সাংবিধানিক প্রতিষ্ঠা করেন, আপনি আইন প্রতিষ্ঠা করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন। আমি আপনার কাছ থেকে আইনের শাসন চাইতে পারি, এটা আমি প্রত্যাশা করতে পারি। আর আপনার সরকারের কোন সদস্য বলবে আমরা সেদিন প্রতারণা করে না ভোট না বলতাম, ঐক্যমত দস্তখত না করতাম, তাহলে আজকে নির্বাচন হতো না।
তার মানে আপনি জানতেন যে আপনি প্রতারণার ফাঁদে আমাকে ফেলছেন। আপনি ইচ্ছা প্রণোদিত ভাবে জেনে শুনে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এই কথা স্বীকার করার পরে আমি জানি না মেজর হাফিজ এই কথা বলেছেন কিনা, তুমি কালের কণ্ঠের কথা বল, আমি তো আজকে কোনো কণ্ঠকে বিশ্বাস করি, কে কখন স্বার্থে তার বিরুদ্ধে কি বক্তব্য দেয়। তো এই বক্তব্যটা যারা দিয়েছেন, যারা প্রচার করেছেন, প্রকাশ করেছেন, তারা সরাসরি মেজর হাফিজের ক্ষতি করলেন, তাকে বিতর্কিত করলেন, তার উপরে দায়ভার চাপিয়ে দিলেন। গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। আর এই বক্তব্যটা বলা উচিত হয় নাই। এটা স্ববিরোধী বক্তব্য হয়ে গেছে, দলের প্রতি বিশ্বাসঘাতকতা হয়ে গেছে, সরকারের প্রতি বিশ্বাসঘাতকতা হয়ে গেছে। উনি কখনোই বলতে পারেন না যে আমরা এই প্রতারণা না করলে নির্বাচন হতো না। থ্যাংক ইউ ভেরি মাচ আক্তার ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকে এই আলোচনাটাই জরুরি ছিল, গণভোট এবং সংস্কারের কি ভবিষ্যৎ আছে আমরা অপেক্ষায় থাকবো, এবং নিশ্চয়ই এটা নিয়ে রাজনীতির অন্তর্মহলে আর অনেক খেলা হচ্ছে, সেসব জানার অপেক্ষায় থাকবো। আবারও দর্শকদের সামনে আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।